ঢাকা ব্যাংক বিজনেস মের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমি স্মার্ট জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি টেকসই আবাসন ও স্মার্ট নগর উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভূমিকা। আমাদের সাথে রয়েছেন মোসাম্মদ ফেরদৌসী বেগম, চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। আমরা আমাদের মাঝে পেয়েছি ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, পরিচালক, যমুনা গ্রুপ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে টেকসই আবাসন এবং স্মার্ট নগর উন্নয়নে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অনেক কাজ করছে। স্বল্প মূল্যে যারা আসলে ঢাকা শহরে এখনো পর্যন্ত আবাসনের ব্যবস্থা করতে পারছে না এবং যারা একদম স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য আপনারা বিভিন্ন রকম কার্যক্রম হাতে নিয়েছেন। একটু জানাবেন যে স্মার্ট নগর উন্নয়নে আপনারা কি কি কাজ করছেন? জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মূল কাজই হচ্ছে স্বল্প মধ্যম আয়ের মানুষদের জন্য নিরাপদ ও টেকসই আবাসনের ব্যবস্থা করা। আমরা দেখছি যে বাংলাদেশে দ্রুত নগরায়ন হচ্ছে, মানুষ চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, উন্নত জীবন ব্যবস্থার জন্য শহরমুখী হচ্ছে। শহরমুখী হওয়ার কারণে আমাদের ঢাকা শহরের উপরে প্রচণ্ড চাপ পড়ছে। তার ফলে হচ্ছে কি অপরিকল্পিত নগরী বা বাসস্থানের সংস্থান হচ্ছে। এই ক্ষেত্রে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান যে পরিকল্পিত নগরীর ব্যবস্থা করছে। আপনি যদি দেখেন আমাদের গৃহায়ণ কর্তৃপক্ষ লালমাটিয়াতে আবাসনের ব্যবস্থা করেছে, মিরপুরে আছে আমাদের আবাসনের ব্যবস্থা। সেখানে আমরা পরিকল্পিত নগরী এবং টেকসই নগরীর, সাশ্রয়ী এবং টেকসই নগরীর কার্যক্রম হাতে নিয়েছি। আপনি যদি দেখেন আমাদের স্বপ্ননগর 1-2, এখানে আমাদের শুধু আমরা যে ভবন নির্মাণ করি ক্ষান্ত হচ্ছে সেটা না। আমাদের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে শুধু উন্নত জীবন ব্যবস্থার মান উন্নয়ন করা। সেখানে তারা যেমন শিশুরা পাবে খেলার মাঠ, বয়স্করা পাবে হাঁটার জন্য ওয়াকওয়ে, আবার সবুজায়ন করা হয়, নারী ও শিশুরা সেখানে নিরাপত্তা বোধ করে। এরকম একটা পরিকল্পিত নগরায়ন নিয়ে আমরা আগাচ্ছি। সেখানে আমাদের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রতিটা কার্যক্রমে যেমন ড্রেনেজ ব্যবস্থা আর উন্নয়ন হচ্ছে, পানি, বিদ্যুৎ, সাশ্রয়ী আবাসন, প্রতিটা ক্ষেত্রে যেন মানুষ স্থায়ী এবং নিরাপত্তা বোধ করে সেরকম আমরা কাজ করে যাচ্ছি। সেই কাজ করতে যে অনেক সময় আমাদের চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়। আমরা চেষ্টা করছি মানুষের চাহিদা পূরণের, কিন্তু সরকারেরও তো একটা সীমাবদ্ধতা আছে। আবার সেই সাথে আমাদের জমিরও স্বল্পতা আছে। জমির স্বল্পতা, জনসংখ্যার প্রচুর জনসংখ্যা, সব কিছু মিলায়া আমরা টেকসই নগরায়নের জন্য কাজ করে যাচ্ছি। এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মনে করে যে সবাই যদি, সেটা পাবলিকলি হোক প্রাইভেটলি হোক, সবাই যদি তার কমিটমেন্ট থেকে যায়, যেখানে যেটুক দরকার যে নগরায়ন করতে, যে আমরা যদি উন্নত, যেমন আমরা বিদেশে যদি আমরা দেখি, সেখানে দেখি যে আমাদের তাদের প্রত্যেকটা জায়গায় খেলার মাঠ আছে, কিন্তু আমাদের অনেক আবাসনে এটা নাই। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসনে খেলার মাঠটা আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এই কারণে যে বাচ্চারা যেন ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হতে পারে, তাহলে যদি খেলার মাঠটা থাকে তাহলে বাচ্চারা ডিভাইসের প্রতি আকৃষ্ট কম হবে। তাহলে ডিভাইসের প্রতি আকৃষ্ট কম হলে তাদের মধ্যে একটা স্বাস্থ্যগত উন্নয়ন হবে, মেধার বিকাশ ঘটবে। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মেধাবী হয়, ভবিষ্যৎ প্রজন্ম যেন কঠোর পরিশ্রমী হয়, তাহলেই আমাদের দেশটার উন্নয়ন হয়। আর সেখানে স্মার্ট নগরায়ন এবং স্মার্ট বাংলাদেশ যেভাবে আসলে ওনারা কাজ করছেন বা এই আবাসন ব্যবস্থার জন্য কাজ করছেন, সেখানে প্রাইভেট সেক্টর আসলে কি ভূমিকা পালন করছেন বা তাদের আসলে সরকারের সাথে কি ধরনের সহযোগিতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে? দেখুন, যে কোনো শহরে যখনই আপনি এয়ারপোর্ট থেকে নামবেন, তখন আনুভূমিকের দিকে তাকালে সেই শহরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে সেই শহরের মানটা নির্ধারণ করা হয়। বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে বেসরকারি খাত। ঢাকা শহর বা চট্টগ্রাম শহর বা বিভিন্ন বিভাগীয় জেলা শহরগুলোতে যে উন্নয়ন, সেই উন্নয়নের সড়ক অবকাঠামো বাদে যে ভবনের যে সারি সারি উঁচু অট্টালিকাগুলো শহরকে একটি শহরের মাপকাঠিতে নিয়ে যাচ্ছে বা লক্ষ লক্ষ মানুষের বসবাসের উপযোগী করে তুলেছে, সেদিক থেকে বেসরকারি পর্যায়ে এটি সবচেয়ে বেশি ভূমিকা। আর সরকারি পর্যায়ে আমরা সবসময় সরকারের নীতিনির্ধারককে বলেছি, আমাদেরকে যদি ভালো পর্যাপ্ত জমি দেওয়া হয় তাহলে আমরা সরকারের নীতিমালার মধ্যে থেকে সরকারের সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা বেসরকারি আবাসন ব্যবস্থা গড়ে তুলতে পারি। আমাদের দেশে বেসরকারি বলেন আর সরকারি আবাসন বলেন, সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি হচ্ছে কি আমরা আনুভূমিকের দিকে জোর দিই কম, আমরা আকাশের দিকে উঠি না।
আমরা যে আমাদের ল্যান্ড ইউজের উপর চাপ বাড়ছে, যেটি আপনি বলছেন আজকে যে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে টেকসই, যেটি আমরা বলতে পারি সাস্টেনেবিলিটি, অর্থাৎ আজকের প্রজন্মকে এমনভাবে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব যেটি পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য কিছু রেখে যাবে। কিন্তু আমরা কি করছি, ধানমন্ডিতে প্রথমে 6 তলা একটা করছি, পরে সরকার নিয়ম চেঞ্জ করছে, সেটিকে ভেঙে আবার 15 তলা করছি। তাহলে আমরা এমন কিছু করছি না যেটিকে আমাদের সম্পদের বারংবার ব্যবহারটা বা অপচয়কে আমরা মানে রোধ করতে পারছি না। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অভাব। এই যে জাতীয় জ্ঞান কর্তৃপক্ষ তো জ্ঞান ও গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে, ফারের নিয়মকানুন চেঞ্জ হয়েছে। তো এমন যদি কোনো টেকসই নীতিমালা থাকে যেটি আগামী 50 বছর বা 100 বছরের জন্য সুনির্ধারিত এবং অপরিবর্তনীয়, তাহলে হবে কি, যেমন আগের আমরা দেখেছি ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, লালমাটিয়া সব জায়গায় শুধু 6 তলা ভবন, এবং তাকাতেও চোখের একটি আনন্দ হয়। একটি বাড়ির মালিক সে অনেক আশা করে এসেছে, তার পাশের বাড়ি তাকে প্রতিবন্ধকতা করবে না, কিন্তু একসময় দেখা যায় 6 তলার পাশে উঠছে 15 তলা, আবার গুলশানে অনেক জায়গায় 10, 20, 30, 40, 50 তলা হচ্ছে। আর মতিঝিলে তো ছুবের নাকি আকাশ তাকে নাম দিয়ে প্রতিদ্বন্দ্বী হচ্ছে আকাশ ছোঁয়ার। তো আমরা অবশ্যই আকাশ ছোঁয়ার পক্ষপাতী, আমরা অবশ্যই ভূমির অপচয় কমাতে চাই, কিন্তু নীতিমালাটা সুনির্দিষ্ট থাকতে হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সরকারি বা বেসরকারি যে কোনো অ্যাপার্টমেন্ট যে ক্রয় বিক্রয় হয়, সেটি রেজিস্ট্রেশন খরচ নতুনটাতে তো বেশি, আবার পুরনটাতেও প্রায় সমপরিমাণ। তো এদিক থেকে আমরা যেরকম একটি নতুন গাড়ি কিনলে রেজিস্ট্রেশন হয় একটি রেটে, তারপরে যখন আমরা আবার রিসেল হয় তখন শুধু নাম পরিবর্তন ফি হয়। তা আমাদের দেশে পৃথিবীর প্রায় সকল দেশের চেয়ে আমাদের দেশে সম্পত্তি রেজিস্ট্রেশন খরচ এত বেশি যে মানুষ বাধ্য হয়ে আন্ডার ভ্যালু করে রেজিস্ট্রি করে, এবং তার যিনি কিনে তার জীবনে একটা মূল্যবান সম্পদ কালো টাকা হয়ে যায়, আর যিনি বিক্রি কিনছে তিনিও কিন্তু অপ্রত্যাশিত অর্থ দিয়ে কিনতে হয়। তো আমরা আসলে রেজিস্ট্রেশন খরচের পার্সেন্টেজ যদি আমরা 1, 2, 3% না নামাতে পারি, তাহলে আবাসন খাতে মানুষের যে অ্যাপার্টমেন্ট, বিশেষ করে অ্যাপার্টমেন্ট ক্রয়ে মানুষের অনীহা থাকবে, এবং রিসেলে ট্রান্সফারের ক্ষেত্রেও সুবিধা দিতে হবে। অনেকে আবার আমি রাজুক চেয়ারম্যানের রুমে মিটিং করতে গেলে দেখি সারেন্ডার করে। কারণ কি? তার কারণ হচ্ছে রেজিস্ট্রেশন ব্যয়, এত টাকা হোয়াইট মানি নাই। একটা রাজুকের অ্যাপার্টমেন্ট জাতীয় জ্ঞান কর্তৃপক্ষের মিরপুরে যে তারা 12 নম্বর সেক্টরে যে অ্যাপার্টমেন্ট করেছে, অসাধারণ সুন্দর, এবং কোনো আনকম্প্রোমাইজিং, এবং নাগরিক সকল সুবিধা নিরূপিত জনসংখ্যার ভিত্তিতে, স্কুল, কলেজ, খেলার মাঠ সবই তারা রেখেছে। কিন্তু একটা মানুষ যে কিনবে তার 1 কোটি টাকা, 2 কোটি টাকা হোয়াইট মানি নাই। তাহলে সরকারের যে মৌজা ভ্যালু এবং সরকারের যে রেজিস্ট্রেশন খরচ, সেগুলোকে সহনশীল করতে হবে। তাহলে সরকারি পর্যায়ে মানুষ ফ্ল্যাট কিনতে পারে। বেসরকারি পর্যায়ে আমরা মৌজা ভ্যালুতে রেজিস্ট্রি দিই, কিন্তু রাজুক তো নিতে পারে না, বা গৃহীন করতে পারে, তাদেরকে কিন্তু মানুষ যত টাকা দেয় তত টাকা ভ্যালুতে রেজিস্ট্রি দিতে হয়, আবার রিসেলও সেম। তা আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সবার জন্য সামর্থ্যের মধ্যে আবাসন করতে হলে সরকারকে এক্ষেত্রে সাবসিডি দিতে হবে। আগে দেখা গেছে বিভিন্ন ব্যাংকে 4% ইন্টারেস্টে ব্যাংকে টাকা ধার দিয়েছে, ব্যাংক 9% বা তার চেয়ে কমে লোন দিয়েছে সাধারণ মানুষকে, যাতে তারা কিনতে পারে, যেটি আমরা কিছুটা দেখি আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্সের ক্ষেত্রে। তো কিন্তু ব্যাংকিং পর্যায়ে এখন যে দেউলিয়াত্ব এবং টাকার যে ক্রাইসিস, এক্ষেত্রে গৃহায়ণ খাতে লোন ইন্টারেস্ট, যার কারণে কস্টিং বেড়ে 16 থেকে 17% পর্যন্ত চলে গেছে। অর্থাৎ একটি অ্যাপার্টমেন্টের দাম 10 বছরও বাড়ে না বা সেম থাকে, এবং অপচয় ব্যয় ডিপ্রিসিয়েশনের কারণে দাম কমতেই থাকে। কিন্তু অ্যাপার্টমেন্ট যদি লোন নিয়ে কিনে 3 বছরে বা 4 বছরে তার খরচ বা কস্টিংটা ডাবল হয়ে যায়। তা আমরা অবশ্যই মনে করি যে সরকারি পর্যায়ে অ্যাপার্টমেন্ট আরও বেশি হতে হবে, বেসরকারি পর্যায়ে হতে হবে, কিন্তু নীতি সহায়তাগুলোকে বাড়াতে হবে যাতে করে সবাই ফ্ল্যাট বা জমি কিনতে সহায়তা করতে গেলে তো যে আসলে নারী নেতৃত্বরা বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয়, সে ধরনের কোনো চ্যালেঞ্জ আপনার এসছে কিনা? আর এই যে ডিফিকাল্টিসগুলো বলছে, আপনার ওখানে কাজ করতে গেলেও তো অনেক ধরনের ক্রেতা বা যারা আসলে এই সরকারি সহযোগিতা পাচ্ছে তারাও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এবং সেখানে দেখা যায় যে একটা শ্রেণী সেই জায়গাগুলোকে হয়তো সহজীকরণের জায়গাটা হয়তো রাখতে পারছে না। সেই জায়গা থেকে অ্যাজ এ নারী নেতৃত্ব হিসেবে আপনি কিভাবে সামাল দিচ্ছেন? নারী হিসাবে চ্যালেঞ্জ তো থাকেই, কারণ আমরা এই পর্যায়ে আসছি, অনেক স্ট্রাগল করি আসতে হয়। তা আমি প্রথমেই বলবো যে নীতি নির্ধারণী যে
কথাটা, যেহেতু আমি গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আসছি সেখানে আমরা এখন যদি দেখি রাজুক ড্যাপ করেছে, নতুন ড্যাপে যথেষ্ট ফার দেওয়া হয়েছে। নীতিমালা বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে নতুন, সেটাকে প্রাধান্য দিয়ে ড্যাপ করা হয়েছে, সেখানে যথেষ্ট ফার আছে। তারপরে কেউ যদি যৌথভাবে ফ্ল্যাট করতে যায় সেখানে ফারের ইয়েটা বেশি আছে। তাই আবার রাস্তার পাশে যদি রাস্তা চওড়া বেশি হয় সেখানে হাইরেস করতে গেলে সেখানে ফার বেশি পাওয়া যায়। সেটা অবশ্যই সরকার এটার প্রতি আন্তরিক, যে নীতিমালাটা যেন সবসময় নির্দিষ্ট থাকে, যাতে সরকারের কাজ হচ্ছে মানে জনগণকে সেবা দেওয়া, সে জনগণ যেন সেবাটা সঠিকভাবে পায়, স্বচ্ছতার সাথে পায়। তারপরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে যে আবাসনগুলো করছে সেখানে কিন্তু একটা উন্নত এবং মানসম্মত যে আবাসনের প্রতি একটা মডেল। আপনি যখন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোনো একটা হাউজিংয়ে যাবেন সেখানে দেখবেন ওনাদের ওখানে একটা প্রার্থনার জন্য মসজিদ আছে, স্কুল আছে, তারপর হচ্ছে কমিউনিটি একটা স্পেস আছে যেখানে মানুষ মানে সামাজিক সোশ্যাল গ্যাদারিংটা করতে পারে, তারপরে বাচ্চারা খেলাধুলাটা করতে পারে, তারপরে প্রবীণরা, এখন আমরা দেখবেন যে আমরা প্রত্যেকেই ওবেসিটি একটা ব্যাপার, ডায়াবেটিস একটা, সেখানে মানুষ যেন নিরাপদে হাঁটতে পারে সেই ব্যবস্থাটা আছে। আবার হাউজিংয়ের সুবিধাটা হচ্ছে কি, ন্যাশনাল হাউজিং অথরিটির থেকে যদি কেউ একটা ফ্ল্যাট পায় সেখানে আমরা যে ফ্ল্যাটের দাম, সেই দামের 50% ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু সেই ফ্ল্যাটের চাবিটা আমরা তাদেরকে বুঝিয়ে দিই। সেই ফ্ল্যাটের চাবিটা পাওয়ার পরে উনি 16 বছরের একটা কিস্তিতে বাকি 50%। আমরা এই বিষয়ে আরো শুনবো। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবার আমন্ত্রণ সবাইকে। জি, আমরা আলোচনা করছিলাম। জি, তারপরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একজন যে ফ্ল্যাট বরাদ্দ পান উনি ডাউন পেমেন্ট 50% যে টাকাই হোক সেই টাকার 50% দেওয়ার পর আমরা তাদেরকে চাবি দিয়ে দিই, ওনারা ওখানে উঠে যান এবং সাথে সাথে ওনারা যে একটা লং পেমেন্ট দেওয়ার একটা স্কিমে চলে যায়। যেমন আমাদের এখন পর্যন্ত নীতিমালায় আছে 16 বছরের কিস্তি, 16 বছরের মধ্যে উনি বাকি 50% দেওয়ার সুযোগ পান। সেক্ষেত্রে কিন্তু একটা সাবসিডি হয় এবং সাশ্রয় হয়, একজন মানুষের উপরে চাপ পড়ে না। সে যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকতো, যে টাকাটা তার পেমেন্ট করতে হতো সেই টাকাটা দিয়ে তার কিস্তি কিন্তু শোধ হয়ে একটু জানতে যাচ্ছে। চাচ্ছিলাম, এই যে আপনারা সাশ্রয়ী মূল্যে এবং কম দামে মানুষের হাতে আবাসনের সুযোগ তৈরি করে দিচ্ছেন, এখন তো আমাদের প্রযুক্তি অনেকভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই নির্মাণ শিল্পের প্রযুক্তি এখন আপনাদেরকে কিভাবে সহায়তা করছে? আমরা কিন্তু আধুনিক ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করছি। আমাদের যে বিল্ডিংগুলো আছে প্রত্যেকটা আপনি 8 মাত্রার ভূমিকম্প নিরোধক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারপরে আমরা যেমন বজ্রপাত নিরোধ, আমাদের বিল্ডিংগুলিতে কিন্তু বজ্রপাত নিরোধের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে বজ্রপাত হলেও কোনো মানে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে না। আবার এটা কিন্তু আধুনিক টেকনোলজির ফলে এটা সম্ভব হয়েছে। তারপরে আমাদের যে আমরা এখন আপনারা দেখেন যে তিতাস কিন্তু লাইনের গ্যাসটা দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা রেটিকুলেটেড গ্যাস ইউজ করছি। আমরা নিচ থেকে মানে এমনভাবে গ্যাসটা সাপ্লাইটা সেট করা হয় যে যে বাসায় বরাদ্দপ্রাপ্ত যে বাসায় থাকবেন উনি কিন্তু মনে হবে লাইনের গ্যাস ইউজ করছেন, সেটা এভাবে। কিন্তু উনি যেটি বলছিলেন যে দীর্ঘমেয়াদী কিন্তু এখনো আবাসন ব্যবস্থার কোনো আসলে নীতিমালা সেভাবে তৈরি হয়নি এবং কয়েকবার চেষ্টা করা হচ্ছে এবং এখনো ড্যাপ থেকে শুরু করে সবকিছু কিন্তু এখনো কার্যক্রমের মধ্যেই আছে। কিন্তু এটিকে যদি আসলে সুন্দরভাবে ঢাকাকে ঢেলে সাজানো, এই যে বিষাক্ত ওয়েদার আমরা দেখছি দিনকে দিন আমাদের বায়ু দূষণ হচ্ছে, সাউন্ড পলিউশন হচ্ছে এবং যেখানেই আসলে আমাদের আবাসন নগরী সেখানেই আবার আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি গড়ে উঠেছে, যার কারণে ছেলেমেয়েদের মধ্যে কিন্তু এখন আমরা নানান ধরনের অসুস্থতার অবস্থা আমরা দেখছি যে বেড়ে যাচ্ছে। এটিকে আগামীতে আপনাদের চিন্তা আছে যে পুরো ঢাকাকে ঢেলে সাজানোর জন্য সরকারি এবং বেসরকারি সংস্থা একত্রিত হয়ে আপনারা কাজ করবেন এবং যেহেতু নতুন সরকার আসছে তারা তো নিশ্চয়ই অনেক ভিশন নিয়ে আসছে এবং অনেকগুলো কাজ তারা হাতেও নিয়েছে এর মধ্যে পুরো ঢাকাকে ঢেলে সাজানোর জন্য, সেখানে আপনার আসলে প্রস্তাবনা কি থাকবে যে সরকার যদি আসলে পুরো ঢাকাকে স্মার্ট নগরীতে ওভাবে পরিকল্পিতভাবে নিয়ে আসতে চায় তাহলে কোথায় আপনাকে সহযোগিতা করলে বা আপনার সংস্থাকে সহযোগিতা করলে আপনারা আরো ভালো কাজ করতে পারবেন?
না, যেমন সরকার অবশ্যই বর্তমান সরকার আবাসনের দিকে খুবই সুনজর দিয়েছেন, যে ওনারা মানে আমাদের মন্ত্রণালয়ও এই ব্যাপারে জোরসোরভাবে কাজ করছি আমরা, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি চান যে মানে আমাদের সবার জন্য একটা সাশ্রয়ী এবং টেকসই আবাসনের ব্যবস্থা করতে। সেই কারণে আমাকে কয়েকবার নির্দেশনা দিয়েছেন যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যেহেতু সারা বাংলাদেশব্যাপী হাউজিং নিয়ে কাজ করে, সেহেতু সারা বাংলাদেশে বিশেষ করে প্রথম দিকে আমরা তো একবারে একটা প্রতিষ্ঠান একবারে সব জায়গায় কাজ করতে পারে না, পর্যায়ক্রমে কাজগুলো করে। আপনি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সেই শুরু হয়েছে 59-60 সালে জমি অধিগ্রহণের মাধ্যমে তাদের কার্যক্রম হাতে নিয়েছে, পর্যায়ক্রমে আমরা সেখানে আবাসনের ব্যবস্থা করছি। সেইখানে সরকারের নীতিমালা কিন্তু এটার রুটিন ওয়ার্ক, যে রেগুলার চেঞ্জ হতে পারে, কারণ একটা নীতিমালা করে আমরা ফিক্সড রাখতে পারি না, কারণ প্রয়োজনের তাগিদেই কিন্তু এটা আপডেট করতে হয়, পরিবর্তন করতে হয়। আপনি দেখবেন যে এখন কিন্তু ড্যাব, নতুন একটা ড্যাব হয়েছে, সেখানে কৌশলপত্র হয়েছে, সেইটা অনুযায়ী ঢাকা শহরকে মাস্টার প্ল্যানের মধ্যে আনা হয়েছে, কোথায় প্রাতিষ্ঠানিক প্লট হবে, কোথায় ইন্ডাস্ট্রিয়াল প্লট হবে, কোথায় আবাসন হবে, এটার কিন্তু একটা মাস্টার প্ল্যান হয়েছে। এবং আপনি জানেন নগর উন্নয়ন অধিদপ্তর নামে আরেকটা আমাদের মন্ত্রণালয় একটা সরকার যদি আপনাদের কাজের পরিধি আরো বাড়ায় এবং আরো যদি সুযোগ সুবিধা দেয়, আপনারা তো আরো বেশি সহযোগিতা করতে পারবেন, বিকজ স্বল্প এবং মধ্য আয়ের যারা আছে তারা তো আপনাদের মাধ্যমেই সহযোগিতা পাচ্ছে। আপনার কাছে আমি ফিরবো, একটু জানতে চাই যে বেসরকারি সংস্থাগুলো সবসময় কমপ্লেন করে থাকে যে তারা কাজ করতে গিয়ে সরকারি সংস্থাগুলোর কাছে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়, কিন্তু আমরা দেখি যে ওমেন লিডারশিপ যখন থাকে তখন ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা সব জায়গায় কিন্তু একটু অন্যরকম ভাবে থাকে। তো এই সরকার যেহেতু একটা ম্যান্ডেট নিয়ে আসছে এবং তারা তাদের প্ল্যানের মধ্যে আবাসনটাকে সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিতে চাচ্ছে, সেখানে আপনারা যারা বেসরকারিভাবে কাজ করছেন আপনারা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন? রাজুকের যেমন একটা বা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটা ভবন বা একটা প্রকল্প করতে কোনো অনুমোদন লাগে না, তারা নিজেরাই, ইভেন রাজুক ভবনের কোনো অ্যাপ্রুভাল নেই বা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। কিন্তু প্রাইভেট সেক্টর তো সকল অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট অনেকগুলো সংস্থা থেকে বড় প্রকল্পের জন্য ছাড়পত্র নিতে হয়, যেমন ওয়াসা, দেসা বা বিভিন্ন ইউটিলিটি সংস্থা, তারপর ডিসিটিসি যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ, তারপর হচ্ছে বিভিন্ন অধিদপ্তর থেকে, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন জায়গা থেকে ছাড়পত্র নিয়ে বড় প্রজেক্টগুলো বিশেষ করে করা হয়, সেটি বড় বৃহদায়তন প্রকল্প হলেই। তো সেদিক থেকে আমরা আমাদের যদি একটি সবসময় বলেছি ওয়ান স্টপ সার্ভিস থাকতো তাহলে একটু ভালো হতো। আরেকদিকে হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জমি। আমাদের ঢাকা বর্তমানে সম্প্রসারিত হয়ে এদিকে নারায়ণগঞ্জ, আরেকদিকে টঙ্গী, গাজীপুর, অনেক দিকে সম্প্রসারিত হয়েছে, কিন্তু আসলে ঢাকা শহরে মানুষের একমাত্র টার্গেট হচ্ছে সেন্ট্রাল ঢাকা। আর কারণ হচ্ছে বাংলাদেশের সকল সুযোগ সুবিধার কেন্দ্রস্থল হয়েছে ঢাকা এবং ঢাকার মিড টাউনটাও। তো সারা পৃথিবীর নগরায়নের আমরা যে কালচারটা দেখি সেটি হচ্ছে ট্রেন্ড, সেটি হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ সুযোগ সুবিধাগুলোকে ছড়িয়ে দিতে হবে। যেমন অনেক প্রতিষ্ঠানের প্রধান সদর দপ্তর চট্টগ্রামে ছিল, রেলওয়ে সদর দপ্তর চট্টগ্রামে ছিল, এরকম বেসরকারি বার্জার বা গ্লাক্সডোর তাদেরও হেড অফিস ছিল চট্টগ্রামে, কিন্তু আস্তে আস্তে সেগুলো ঢাকায় চলে এসেছে। ঠিক তেমনিভাবে আমাদের যেমন আমরা গাজীপুরের দিকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো সরাতে পেরেছি দেখে কিন্তু ওদিকে একটা জনবসতি এবং ক্রাউড শিফট হয়েছে। বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় এবং ক্যান্টনমেন্টগুলো স্থাপন হওয়ার কারণে সেদিকে মুভ করেছে। ঠিক সেভাবে আমাদের যে রাষ্ট্রীয় যে অবকাঠামোগুলো আছে সেগুলোকে শিফট করার সময় এখন একেবারে হাই টাইম। তার কারণ হচ্ছে যখনই আমরা যেমন সচিবালয়ের অনেক ফ্যাসিলিটিসগুলো উত্তরা তৃতীয় পর্বে, অনেক ফ্যাসিলিটিসগুলো পূর্বাঞ্চলে রাখা হয়েছে, সেগুলো শিফটিং হলে তখন সেখানে আস্তে আস্তে ওই শিফটিংয়ের যারা সুবিধাভোগী তারা আস্তে আস্তে শিফটিং হবে। টেকসই বাংলাদেশ তৈরি করতে গেলে পরিবেশগত দিকটা তো বিবেচনা করা সবচেয়ে বেশি জরুরি। তো সেই ক্ষেত্রে আসলে যদি পরিবেশ মন্ত্রীও কিন্তু এটি নিয়ে অনেক কাজ করছেন এবং এদের সাথে যৌথভাবে অনেক বিষয়ে আলোচনা অলরেডি চলমান রয়েছে। একটু কি জানতে চাই আপনাকে যে পরিবেশটাকে বিশেষ নজর যদি বাংলাদেশ সরকার দেয় তাহলে কোন কোন জায়গায় আসলে তাদেরকে কাজ করতে হবে এবং সেখানে আসলে সরকারি সংস্থাগুলোর রোল কি থাকবে? আমরা যারা বেসরকারি ডেভেলপার আছি প্লাস সরকারও যখন প্রজেক্ট করে আমরা সবাই পরিবেশকে প্রাধান্য দিই, কারণ হচ্ছে বাংলাদেশের পরিবেশ আইন, জলাধার আইন সহ অনেকগুলো
নীতিমালা আছে যেগুলোতে আটকে যাবে যদি যথাযথ পরিবেশের ছাড়পত্র বা বিধিমালাগুলো ফলো করা না হয়, ফেসিলিটিসগুলো ফলো করা না হয়। যেমন ডিটেল এরিয়া যেখানেই আপনার বন্যা প্রবাহ এলাকা আছে, ওয়াটার বডি আছে, রিটেনশন পন্ড আছে, সেখানে সেগুলোকে রাখতে হয় এবং এগুলো লাল কালারে চিহ্নিত, এবং সেখানে কখনোই কোনো স্থাপনা করা যায় না। সেটি সারা জীবন মাছ চাষ করা যাবে বা এটিকে ওয়াটার পন্ড হিসেবে রাখা যাবে। তো সেগুলো রেখেই, এবং আপনি জানেন যে পূর্বাচল প্রকল্পে যে বেলা বাপার মামলাতে তারা কিন্তু বাধ্য হয়েছে শালবনগুলোকে আবার ঠিক রাখতে, তারা বাধ্য হয়েছে যে জিন্দা পার্ক আছে সেটিকে রিটেন করতে। অর্থাৎ সরকারও কিন্তু অনেক প্রকল্পে পরিবেশ ভায়োলেট করেছে, যেভাবে প্রাইভেট সেক্টর। প্রস্তাবনাগুলো তুলে ধরেন, আমি যেটা মনে করি কি করলে এই মুহূর্তে আমি যেটা মনে করি সরকার পরিবেশ বান্ধব নগরায়ন করতে গেলে পরিবেশ বান্ধব একটি ল্যান্ডের অবকাঠামো সিটি ডেভেলপারদের দিবে বিভিন্ন নীতিমালার মাধ্যমে। প্রাইভেট ডেভেলপাররা তাদের নিজেদের টাকায় সেখানে নগরায়ন করবে, বিল্ডিং করবে। জমি দিবে সরকার, সরকার দিলে সুবিধা কি, কোথায় লেক থাকবে, কোথায় খাল বিল, রাস্তা, নদী, নালা থাকবে, সব সরকারই করে দিবে। শুধু জমিটাতে আমরা বিল্ডিং করব। তাতে হবে কি, জমির অপচয় কম হবে এবং ওপেননেস যেগুলো রাখার সেগুলো থাকবে, এবং সুন্দর একটা পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য গৃহায়ন করা সম্ভব হবে। আমরা একটু জানতে চাই যে আপনার নেতৃত্বে আসলে কিভাবে এই আবাসন সমস্যাগুলো সমাধানে সরকারকে কি পরামর্শ দিবেন? আমি যেহেতু নারীর কাছে এই আবাসনটা বেশি আরো ইম্পর্টেন্ট, কারণ নারী সবসময় চায় তার স্বপ্নের একটা আবাসস্থল থাকুক নিরাপদ। সেইটার দিকে নজর দিয়ে আমি প্রথমে একটা প্রকল্প আমার হাতে নিয়েছি, যেমন নারীদের জন্য মিরপুরে আমাদের একটা প্রজেক্ট আছে, যেটা শুধু 88টা সিটে নারীরা সিঙ্গেল বেডে থাকতে পারবেন, এবং যারা সিঙ্গেল মাদার, অনেক কারণেই সিঙ্গেল মাদার হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, অন্য অনেক বিভিন্ন কারণে হতে পারে, সেই মায়েরা যাতে বাসায় স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের আমরা করার প্রস্তাবনা রেখেছি। এটা এখন আমাদের প্রজেক্ট, এখন অর্থ মন্ত্রণালয় সার্ট করার জন্য পাঠিয়েছি। এটা একটা আমার স্বপ্ন। আরেকটা এবং প্ল্যান আমার প্রজেক্ট আকারে নিয়েছি। এরপরে হচ্ছে স্বপ্ননগর আমাদের 1-2 প্রজেক্ট হয়েছে, সেখানে আমরা আরও আমাদের যেহেতু জমি আছে সেখানে 3 এবং 4-এর আমাদের নকশাও হয়ে গেছে, এখন ডিপিপি রেডি করে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো, সেটা আমরা হাতে নিয়েছি। তারপরে আমাদের আরও ঢাকার বাইরে, যেহেতু সবাই শুধু ঢাকার উপরে চাপ কমানোর জন্য আমরা বিভাগীয় যে 7-8টা বিভাগ আছে আমাদের, বিভাগীয় শহরগুলিতে আমরা আবাসনের ব্যবস্থা করছি, পরিকল্পনা হাতে নিয়েছি। এবং আমরা যে গ্রেটার যে 21টা জেলা ছিল, আপনি জানেন যে পুরনো 21টা জেলায় আমরা আবাসনের পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করছি আসলে বাংলাদেশ সরকার যেভাবে সাধারণ জনগণের জন্য চিন্তা করছে, সেখানে স্বল্প এবং মধ্য আয়ের পাশাপাশি নারীদেরকে নিয়ে যে আসলে চিন্তা করা হচ্ছে, এটি অবশ্যই প্রশংসনীয়। এবং আমরা আশা করছি আগামীতে যে রূপরেখা করা হবে সেখানে পরিবেশকে বিশেষ গুরুত্ব দিয়ে সাস্টেনেবল ওয়েতে যাতে বাংলাদেশকে আরও বেশি টেকসইভাবে আবাসন খাতে আসলে যে বিষয়গুলো তারা হাতে নিয়েছে, সেখানে দীর্ঘমেয়াদী রূপরেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং বেসরকারি খাতের অংশগ্রহণ সরকারি খাতকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আবাসন খাতকে আরও বেশি স্বল্প মূল্যে নিয়ে আসা, যেটি আসলে সকলের কাছাকাছি যেতে পারে, সেটির ব্যবস্থা করা হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।